ঘটনা যা ঘটবে রাজপথে পুলিশকে বলবে তোমরা এটা থামাও, আবার পুলিশ যদি থামাইতে যায় কিছু ঘটনা ঘটে তাহলে বলবে পুলিশের সব দোষ। এখন মিলিটারি রাস্তায় আছে যারা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, এখন আবার বলা শুরু করতেছে মিলিটারির সব দোষ। এবং এই ছেলে পেলেরা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে মিলিটারিকে যেভাবে তারা প্রশ্নবিদ্ধ করছে, যেভাবে গালাগালি করতে, আজকেও শুনলাম তারা যে গালাগালি করলো মিলিটারি থাকার দরকার কি, দেখে দিব মারিয়ে ফেলবো, তাহলে মিলিটারি নামাইছেন কেন? ইউনূস সাহেবকে যদি আমি প্রশ্ন করতে চাই, রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা যাদের উপরে রাষ্ট্রের সার্বভৌমত্ব নির্ভর করে সেই সেনাবাহিনীকে আপনারা রাজপথে নামাইছেন কেন? যদি নামাই থাকেন তাহলে তাদের অ্যাকশনকে আপনারা আবার মন্ত্রীরা আবার স্টেটমেন্ট দিয়া ঘৃণা প্রকাশ করে কেন, বিচার দাবি করে কেন? যে দেশের আইনমন্ত্রী পুলিশ এবং মিলিটারি অ্যাকশনের উপরে স্টেটমেন্ট করে এদের বিরুদ্ধে, এটা তো একটা আমি দুনিয়াতে দেখি নাই। সেটা সে স্টেটমেন্ট করবে কেন? সে তো বিচার করবে, সে তো বলবে যে ইয়েস আমরা বিচার করতেছি, মিলিটারি এবং পুলিশ এটা অন্যায় করছে, কাজে তাদেরকে রাজপথ থেকে তুলে নিলাম এবং তাদের নামে আমরা মামলা শুরু করলাম বা তাদের নামে অ্যাকশন নেওয়া শুরু করলাম। এই যে এক ধরনের প্রহসন চলছে দেশে, আইনের নামে প্রহসন, বিচারের নামে প্রহসন, আইন শৃঙ্খলার নামে প্রহসন, এটার সমস্ত দায়ী হইল পুলিশ। আর পুলিশ হইল এখন এমন, এরা হলো অর্ধমৃত। 50% পুলিশ কাজ করে, 50% করে না। কেন করে না? এরা জানে যে কাজ করলে পরে মায়ের খামু, মোরা খামু, মারা যামু, কিন্তু আমরা বিচার পাবো না, কারণ পুলিশ হত্যার কোনো বিচার নাই, কারণ পুলিশ কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আমাদের দেশে ঠাট্টা মশকরা করে একটা কথা বলে, ওই 2 জন মানুষ মারা গেছে আর একজন পুলিশ মারা গেছে। পুলিশ আজকে এইরকম হয়ে গেছে, তার মায়ের চোখের পানির কোনো দাম নাই, তার সন্তান এতিম হইলেও তার দুঃখের কোনো দাম কেউ কোনদিন, দুঃখের কোনো হিসাব কেউ কোনদিন নেয় না। এবং এটা শুরু হয়েছে 5ই আগস্টে পুলিশ হত্যার, 5ই আগস্টের ঘটনায় পুলিশের মৃত্যুর পক্ষ থেকে। পুলিশের অনেক দোষ আছে, তাদের বিচার হোক, কিন্তু নিরপরাধ পুলিশ যদি মারা গিয়ে থাকে তারা বিচার পাবে না। ও যারা মারছে তারা ইন্ডেমনিটি পাওয়া যাবে, পুলিশ হত্যার কোনো বিচার হবে না। সেই কারণে পুলিশ সমস্ত ব্যাপারে এখন ইনডিফারেন্ট থাকে এবং ভীত থাকে, এবং ভীত থাকে বলেই এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না। এটা হলো 1। 2 নম্বর হইলো মালিক যিনি ইউনূস সাহেব এবং তার সরকার, উনি চায় দেশটা এরকমই থাকুক, গন্ডগোল লাগুক, সকালবেলা বিকালবেলা আবার একটু শান্ত হোক, আবার রাতের বেলায় আবার একটা মব জাস্টিস হোক। এইভাবে থাকলেই এই দেশে নির্বাচনের পরিবেশ কোনোদিন সৃষ্টি হবে না। আর নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে দীর্ঘদিন তারা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে পারবে। এই যে লাভ এবং লোভ, এই যে ক্ষমতার অফুরন্ত পিপাসা, সেই পিপাসাকে করার জন্য, বাস্তবায়ন করার জন্য ইউনূস সাহেব বা সরকার এই গন্ডগোলগুলো বিভিন্ন কর্নারের উৎসাহে, আমি তো জানি না সেই কর্নার কত আছে, তাদের হাতে তো সব আছে, তারা এটা লাগিয়ে রাখে। কারণ এই সরকারটা আমার কাছে খুব মারাত্মক ভাবে মনে হচ্ছে, এবং আমি এটা বিশ্বাস করি এই সরকারটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা সরকার, যে সরকারের মূল সিদ্ধান্ত ইউনূস সাহেবের পরে আর উপদেষ্টারা নেয় না। যদিও ওই যে আরেকজন আছে, তার চেহারাটা এখন আর চিনি না আমি, তার নাম হলো আসিফ নজরুল, মারেও উনি, আবার দেখতে আসে উনি, আবার উনার নামে ভুয়া স্লোগান হয়, উনি আবার 9 ঘন্টা বন্দি থাকে, লাজ লজ্জা অপমান ভয় কিছুই নাই। কিন্তু ওই আইন উপদেষ্টা আর অন্য কোন উপদেষ্টারা তেমন জানেই না, আর জানে ওই 2টা ছেলে, একজনের নাম আসিফ ভুইয়া নাকি কি ভুইয়া, সজীব ভুইয়া, আরেকজনের নাম মাহফুজ আলম। এরা আল্লাহ জানে এদের ক্ষমতা কত এবং এরা কোন পথে তাদের ক্ষমতাকে ব্যবহার করে। কাজে আমি মনে করি এই সরকার হইল আন্তর্জাতিক ষড়যন্ত্রের বলয়ের সরকার। তারাই ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে এমন একটা অবস্থানে নিয়ে আসছে যেখানে কোনো আইন নাই, যেখানে কোনো আইন শৃঙ্খলা নাই, যেখানে কোনো কারো আইনগত ক্ষমতার কোনো নির্ধারিত সীমানা নাই, যেখানে আইন নাই, আদালত নাই, বিচার নাই, কিচ্ছুই নাই। এই দেশ যেভাবে চলছে পৃথিবীর কোন দেশ আমি বললাম এইভাবে চলে না, এত অনিশ্চিত দেশ এটা হয়েছে। সেই কারণে এখানে এইসব কাজগুলা হচ্ছে। তবে আমি একটা জিনিস অবশ্যই বলবো, নুরুল হক নূরের উপরে এতটা
আক্রমণ না করলে হতো বোধহয়, কারণ আর্মি এবং পুলিশ যেহেতু ছিল তারা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারত। কিন্তু তার এই ধরনের আহত হওয়ার ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি। এটা সত্যি, আমি দুঃখ প্রকাশ করি। একজন রাজনৈতিক নেতাকে করে পিঠের কোমর ভেঙে ফেলা, মাজার কোমর ভেঙে দেওয়া উচিত না, আমি এটা মনে করি। তবে এটা মনে করি প্রত্যেক মানুষের, প্রত্যেক দলের যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা পর্যন্ত সে তো তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতেই পারে। এবং এই কারণে প্রতিদিন গিয়ে তার অফিস কেন আক্রমণ করতে হবে, সরকারের কাছে দাবি করতে হবে। যমুনাতে গিয়ে যে আপনি যেমন, বা শাহবাগে গিয়ে যেমন দাবি করে আওয়ামী লীগ বন্ধ করছে, তাদের জন্য তো শাহবাগ আছে, শাহবাগে গিয়ে দাবি করে জাতীয় পার্টি বন্ধ করে দিলেই হয়। এটার পক্ষে বিপক্ষে আমি কোনো কথা বলবো, কিন্তু একজনের অফিস আক্রমণ করে সেই অফিস পুরাই দিতে হবে, ওই একটা অফিস দখল করে ফেলতে হবে এবং সেই অফিসে আবার অন্য ব্যানার টানা দিতে হবে। এই যে অপসংস্কৃতি চলছে, এই যে অপরাধ চলছে, এই যে অন্যায় চলছে, এইটা থেকে আমাদের বিরত থাকা উচিত বলে মনে করি। এবং কবে হবে এটা আমি জানি না। এই ঘটনাটা ঘটছে পরশুদিন। আমার মনে হয় না ভারত উপমহাদেশে এই ধরনের জঘন্যতম বেআইনি ঘটনা কোথাও ঘটেছে। আমি নিজে অবশ্য শিকার হয়েছি, মব জাস্টিসের শিকার, বা মব কি, আমার ভাই সুন্দর ভাষা বললেন, মগের মুল্লুকের শিকার আর কি। সেই শিকার আমি হয়েছি। 25 তারিখ 26 তারিখে আমার বাসার সামনে এসেছিল, তারা অনেক জঘন্য কাজ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি অনেক ধন্যবাদ দিব, খুব ভালো কাজ করছে পুলিশ এবং সেনাবাহিনী আমাদের। তারা হলে আমি সেদিন রক্ষা পেতাম না, আমি যে বাসায় বা যেখানে থাকি আমরা সেদিন রক্ষা পেতাম না। তারা ভালো কাজ করছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে, সামরিক বাহিনী এবং পুলিশকে যখন নিজেদের কাজে লাগানো হয় এবং তাদেরকে যখন ব্যবহার করা হয়, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য ৭১-এর মঞ্চের মাধ্যমে যারা অফিসিয়ালি, মানে রিপোর্টার্স ইউনিটির অফিস ভাড়া নিয়ে রিপোর্টার্স ইউনিটের কমিটির নিয়মিত, মানে কি বলবো, পারমিশনে, অনুমতি নিয়ে মিটিং করলো। কিন্তু আমি দেখলাম, শুনছি পরে নাকি অনেক পরে একটা বিবৃতি তারা দিয়েছে রিপোর্টিং ইউনিটি কমিটি, কিন্তু তাদের প্রথমেই দাঁড়ানো উচিত ছিল যে আমরা এটা পারমিশন দিয়েছি, এখানে এসে তোমরা এইসব মব করতে পারবা না। এবং আমি আজকে খবর নিয়েছি যারা এইসব কাজ করেছে তারা ওই মতিঝিল এলাকা থেকে ধরে সেগুন বাজার এলাকা পর্যন্ত ওই মব জাস্টিসের যে রাস্তার ছেলেপেলেরা এবং তাদের নেতৃত্ব দিয়েছে শিবির জামাতের লোকেরা। আমার কাছে মনে হয়েছে আমার চোখটা অন্ধ হয়ে গেলে ভালো হতো, যেভাবে লতিফ সিদ্দিকীকে অপমান করা হয়েছে, 87 বছরের লতিফ সিদ্দিকী, মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী, যেভাবে মঞ্জুরুল আলম পান্না সাংবাদিককে যেভাবে হেনস্থা করা হয়েছে, গায়ে হাত দিবে, পিটিয়ে মেরে ফেলবে, ভয়ে ভয়ে চিৎকার করে কার্জন সাহেব বলতেছিলেন। আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারপরে যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে। আমি দেখলাম আরেকজন মুক্তিযোদ্ধা আনিস, তার গলার মধ্যে ধরে যেভাবে চেপে ধরে রাখা হয়েছে, আমার মনে হয়েছে বাংলাদেশের গলা চেপে ধরেছে এইসব দুর্বৃত্তের বাচ্চারা, এইসব রাজাকারের বাচ্চারা। এখন পুলিশ এসে করলো কি, পুলিশকে দিয়ে এই সরকার কি করালো, পুলিশকে দিয়ে এই সরকার এদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং এদের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গেল এবং এদেরকে লতিফ সিদ্দিকী সহ অন্যদেরকে জেলে পাঠায়। আমার কথাগুলা খুব বোঝার চেষ্টা করেন, এটা একটা দেশ কিনা। আর যারা এইসব রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা যারা মুক্তিযুদ্ধদেরকে অপমান করলো, তারা বুক ফুলিয়ে চলে গেল এবং তাদেরকে পুলিশ সেলিউট দিয়ে স্যার বলে বিদায় করল। তাহলে ওইখানে একরকম, আর অন্যান্য জায়গাতে আরেক রকম। এখন আমার কথাটা হচ্ছে, যদি আপনি নির্বিঘ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটা মিলিটারি হোক, সেনাবাহিনী হোক, বিডিআর হোক, বিজেপি হোক অথবা পুলিশ হোক, তাকে যদি আপনি কাজ করতে না দেন আপনার ইচ্ছা মতো,
একই অপরাধে দুই ধরনের অর্ডার দেন, একই অপরাধে দুই ধরনের অ্যাকশনের অর্ডার দেন, তাইলে সে আইন শৃঙ্খলা বাহিনী তো দ্বন্দ্বে পড়ে। তারা তো মনে করে আমরা তো এখানে কেউ না, আমরা তো সরকারের ইচ্ছার অধীন চাকর, আইনের অধীন তো আমরা চাকর না। আর যেখানে তারা কর্মকাণ্ড করলে পড়ে হালকা পাতলা ভাবে, মানে একটা মন্ত্রিসভা তার মন্ত্রিসভার মিটিং করে নিন্দা প্রকাশ করে, আমার কাছে এটা অবাক কাণ্ড। তাইলে পুলিশ কার, মিলিটারি কার? বুঝলাম তার উপরে আক্রমণ হয়েছে, আমাদের নূরের উপরে আক্রমণ হয়েছে, আমি দুঃখিত, আমি তার জন্য সমবেদনা জানাই। কিন্তু এত আক্রমণ করলে না করলেও পারতো, কিন্তু যারা মারলো তারা তো আসল সরকারের আদেশেই মারছে। যে সরকারের আদেশের বাইরে কোনো কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে না, যদিও করে সেটাও সরকারের দায়িত্ব। হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে, যেটা আমি ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে, তারপর আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে হবে। এখন এই ধরনের ওই যে জনপ্রিয় স্টেটমেন্ট ইস্যু করিয়া, প্রেস কনফারেন্স করিয়া ওই আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করে মিলিটারি, যে মিলিটারি না হইলে চামড়া উঠে যাবে সবার, আমাদের চামড়া থাকবে না, কারো চামড়া উঠে যাবে। দুই দিন খালি মিলিটারি বাংলাদেশ থেকে তুলে ফেল, দেখেন কি হয় দেশে। কি ওই যে একটা ছেলে বলছে মাহফুজ আলম এই দেশে গৃহযুদ্ধ হবে, সিভিল ওয়ার হবে, সেটি হবে। সেই মিলিটারিকে আপনারা এইভাবে অপমান কেন করছেন? বরং আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে স্টেটমেন্টটা করছে, যে আগে নিজেকে সংশোধন করেন। আগে বাংলাদেশে গত 1.5 বছর 1 বছর 1 মাস যাবত যে মব করিয়া যে অপরাধ করছেন, যে অপরাধের আপনার ইউনূস সাহেবদের কোনো সীমা নাই, পরিসীমা নাই, তারপরেও মানুষ মাফ করতে পারে। এখন থেকেও যদি সেই মবকে আপনারা ফিরান, কি বলবো আপনাদেরকে, 10টা-5টা ছেলে আইসা সবাইকে আইসা পিটায়, সব বুকার মতো দাঁড়ায় থাকে, সেই মবকে আপনারা ফিরান না, এই দেশে কি হবে আমি জানি না। তবে আমার মনে হয় নিশ্চিতভাবে জনাব তারেক রহমান সাহেব যাতে আগামী দিনে ভালোভাবে চলে একটা স্টেটমেন্ট করেছেন, সেই স্টেটমেন্টের পথ ধরে আগানো উচিত। আর বাংলাদেশের ওই যেটা কি কয় লাস্ট রিসোর্স, লাস্ট হোপ অফ দ্য পিপল অফ দ্য আওয়ার কান্ট্রি, শেষ ভরসা যে সেনাবাহিনীর উপরে, তারে আর মাইরেন না। কেসকি বান্দির পুত আমি কই, এখন আর কই না, এদেরকে কেসকি বান্দির পুত নাই বা কইলাম। এইসব 2 পয়সার মানুষেরা ওই সেনাপতিকে বাতিল করে দিব, বাড়িঘর ভাঙিয়ে দিব, ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবো, ডিজিএফআই অফিসে আগুন লাগাই দিব, এইসব বইলা এমন সাহস এইসব বাড়ছে যাদের 2 পয়সার দাম নাই বাংলাদেশের সমাজে, কুত্তাও যাদেরকে জিজ্ঞাসা করে না, সেই সব লোকেরা এই দেশটাকে সর্বনাশ করতেছে। আমি বললাম সর্বনাশ করতেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি যে আইনের প্রয়োগ হওয়া দরকার, এবং আইন যেভাবে বলে সেইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে তার ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া দরকার। এটা আমার একদম সুস্পষ্ট ধারণা। এবং আমি মনে করি আজকে বাংলাদেশে যা ঘটতেছে, যা হচ্ছে, এই সারাদিন মানুষ ঘর থেকে বেরোয় না। আজকে সবাইকে ফোন করে কইছে ঘর থেকে বাইরে। আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল 4টার সময়, আবার 6টার সময় ফিরত আসবে। সবাই আল্লাহর দোয়াই বলছে, যারা শুভাকাঙ্ক্ষী জানতে পারতে আল্লাহর দোয়াই, ফজলু ভাই ভাবিরি নিয়ে বাইরে, এই যে আল্লাহর দোয়াই করে ভাবিরি নিয়ে বাইরে না, এটা যে কতগুলো পরিবারে আছে, এই বাবারা ঘর থেকে বেরোয় না। আজকে যে কি হয়, আবার সেইটা আবার দেখলাম যে সরকারের যে নিজস্ব ছেলে পেলে মানে আপন ছেলে যারা, তারা আবার কালকে দেখলাম হুমকি টুমকি দিছে, গভীর রাত্রে দেখলাম আবার কি মেসেজ দিছে, স্ট্যাটাস দিছে, কি নাকি তারা করে ফেলবো। যদি ইউনূস সাহেব আর তার মন্ত্রিসভা বা তার ওই সব অবৈধ লোকজনের যদি সমর্থন না থাকে,
বাংলাদেশে না, ঢাকা শহরে 500 লোকের মিছিল করার ক্ষমতা তাদের নাই। 50 জন লোকের মিটিং যারা করতে পারে না, তারা 50,000 লোকের শক্তি দেখায়। এইটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য। হে মোর দুর্ভাগা দেশ, একটা সময় আসছে বলতে হবে, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ তুমি অপমান, অপমানে হতে হবে তাদের সবার সঙ্গে। এটা হলো আমার